যদি দেশটা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ না হতো, এই ধর্মনিরপেক্ষ টার্মটা যদি সংবিধানে না থাকতো, হয়তোবা এই দেশে এত পার্সেন্টেজের মুসলিমরা থাকতো না। যারা মুসলিম রাষ্ট্র পছন্দ করে, দেশ ভাগের সময় বিশ্বাস করেন, হিন্দু ভাইদের বলছি, প্রত্যেকে গেছে পাকিস্তানে। যারা চেয়েছিল আমরা একটা মুসলিম রাষ্ট্র চাই, তারা চলে গেছে। বাকি যারা আমরা মুসলিমরা এখানে রয়ে গেছি, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এই কথাটা মেনেই এখানে আছি। কারণ আমাদের হাতে অপশান ছিল শুধুমাত্র মুসলিমদের জন্য আলাদা দেশ তো করা হয়েছে। আমরা এখানে আছি একমাত্র বিশ্বাস করি যে আমরা হিন্দু মুসলিম মিলেমিশে থাকবো এখানে। কারণ আমরা বিশ্বাস করি এই দেশ পীর অলি গাউস কুতুবের দেশ, এই দেশ মুনিষীদের দেশ, এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈনদের দেশ। সেই জন্যই আমরা এই দেশে বসবাস করছি। কিন্তু বর্তমান শাসক, আপনারা খেয়াল করবেন, 14 সালের আগে অথবা 2018 সালের পরে পরে নতুন করে যা কিছু হচ্ছে দেশের মধ্যে, রেল দুর্ঘটনা হয় দায় মুসলিমদের, অভ্যন্তরীণ সমস্যা হয় দায় মুসলিমদের, ইচ্ছা করে হামলা হয় দায় মুসলিমদের। ভাই, এর আগে 19 সালে যে ভোটটা হলো, লোকসভা ভোট, তার আগে কাশ্মীরের পুলওয়ামায় 300 কেজির একটা RDX বম ব্লাস্ট হয়েছিল, অনেকগুলো জওয়ান মারা গেছে। আপনারা জানেন তো সে ঘটনাটা? অবশ্যই জানেন কি জানেন না? জানি। ভোটের ঠিক আগে, এটা আমরা মুসলিমরা গণতান্ত্রিক ভারতবর্ষে সবাই জানি, শুধু হিন্দু ভাইরা একটু শুনবেন। ঠিক ভোটের আগে জঙ্গি হামলাগুলো বেশি বেশি হয়। যে কাশ্মীরে খেলনা বন্দুক নিয়ে ঘোরা নিষেধ, বুড়িমার বম, চকলেট বম, সেইটা নিয়ে ঘোরা নিষেধ, সেই কাশ্মীরে 300 কেজির RDX ফাটিয়ে যায়। তাহলে আমাদের দেশের কাশ্মীরের পুলিশ কি করলো? গোয়েন্দা বিভাগ কি করলো? এটা চক্রান্ত। সেই চক্রান্তটা দেখা হলো জঙ্গি কারা? মুসলিমরা। গতকালকে কাশ্মীরে আবার একটা জঙ্গি হামলা হলো, 27 জনের মতো মানুষ মারা গেছে, 13 জনের বেশি মানুষ অসুস্থ। সেখানে হিন্দুরাও আছে, মুসলিমরাও আছে। নতুন করে বলা হচ্ছে যে জামা কাপড় উলঙ্গ করে দেখা হয়েছে সে মুসলিম না হিন্দু, তারপর মারা হয়েছে। 27 জন লোককে গুলি করলো, করে মেরে ফেললো, আর 13 জনকে আহত করলো। 40 জন মানুষকে বিবস্ত্র করার সময় পেল, গুলি করার সময় পেল, হাতের শাখা দেখার সময় পেল। এতগুলো সময়ের মধ্যে আমার মিলিটারি ভাইরা কি করলো সেখানে? ভাই, এটা বিশ্বাস করা যায়? যায় না। এটাও কিন্তু একটা চক্রান্ত, এটাও চক্রান্ত। এইসব চক্রান্ত দেখে দেখে আমরা সবাই বুঝে গেছি বিজেপি সরকারটার উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের টাইট দেওয়া। এই সরকারটা টিকেই আছে মুসলিমদের বিরোধিতা করার জন্য। সেই জন্য ওয়াকফ আইন যে করে বলছে আমরা মুসলিমদের ভালো করব, মিঠু ভাই বললো না, সেখানে মুসলিম মহিলাদের রাখতে হবে বলছে। ওরা বলছে মুসলিম মহিলাদের অধিকার দিব। যদি মুসলিম মহিলাদের অধিকার দেওয়া খুব সহজ, গোটা ভারতে একটা কেন্দ্র থেকেও একটা মুসলিম এমপিকে তোমার টিকিট দেওনি কেন? গোটা ভারতের এতগুলো রাজ্যে, 17টা রাজ্যে তোমার মন্ত্রিসভা চলছে, 17টা রাজ্যে বিজেপি সরকার চালাচ্ছে, একটা মহিলা মুসলিম MLA নেই কেন? তার মানে উদ্দেশ্য বুঝতে পারেন তো, এটা কিন্তু মুসলিম মহিলাদের জন্য ওরা চাচ্ছে না। মুসলিমদের ভালো করব, তাহলে তোমার রাজ্য লোকসভায় একটা মুসলিম MP নেই কেন? যে বিলটা এত ভালো বলে ওরা রাত্রি 3টায় পাশ করলো সংসদে, সেই বিলের পক্ষে বলার জন্য, ভাই আল্লাহর কসম করে বলছি, সেই বিলটার পক্ষে কথা বলার জন্য লোকসভায় বিজেপির একটা মুসলিম MP নাই। মানা যায়? এত ভালো বিল মুসলিমদের ভালোর জন্য করবে, তার সপক্ষে বলার জন্য তোমার দলের একটা মুসলিম MP নেই। তুমি কত ভালো যা আমরা জানি, তোমার মনের নাপাক নিয়ে আমরা সবাই জানি। সেই জন্য আমাদের আন্দোলন। কি কি সমস্যা আছে? ওরা বলছে জমি কারা কারা দান করবে সেটা ওরা এখন ঠিক করে দিয়েছে। আগে দান করতো মুসলিম অমুসলিম সবাই, আমি আমার সম্পদ দান করব, দান করতেই পারি, কাকে দিব? ওরা এবার এটাকে বেঁধে দেবে। ভাই বললো না, মাস্টারমশাই বললেন না,
যে আমাদের মৌলিক অধিকারের উপর সংবিধানের উপর হামলা করছে, এইখানে সংবিধানের উপর হামলা হচ্ছে। ওরা বলতেছে যে লোকগুলো 5 বছর ধরে প্র্যাকটিসিং মুসলিম, মানে ইসলামটাকে ভালো করে মেনে চলে, যে লোকগুলো 5 বছর মিনিমাম, তারাই জমি দান করতে পারবে ওয়াকফ বোর্ডে। আচ্ছা, আপনি বা আমি কত ভালো মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম কিনা, এটা সরকার কি করে বুঝবে? আমাদের মসজিদে সিসিটিভি ক্যামেরা লাগাবে? ঈদগাহ মাঠে কি অ্যাটেন্ডেন্স নেবে? না আমাদের বাড়িতে ওরা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেখবে যে ফজর পড়লো কিনা, জোহর পড়লো কিনা, আসর পড়লো কিনা? সম্ভব? সম্ভব না। তার মানে যখন তুমি দান করবেন, আপনি এখন প্র্যাকটিসিং মুসলিম কিনা তার খসড়াটা আমাদের দেখানো যাবে কি ভাই? কে দেবে সেই সার্টিফিকেটটা? এটার মধ্য দিয়ে কি করে জানেন? নতুন করে যেন কেউ জমি দান করতে না পারে, প্রথম রাস্তা বন্ধ। তা আমরা নতুন করে ওয়াকফ বোর্ডের আন্ডারে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা, দরগা, মাজার এগুলো হওয়া বন্ধ করবো। নাম্বার 1, চক্রান্ত ভাগে বুঝে নিয়ে যান। আমরা কেন আসবো এখানে ভাগে বুঝবেন। নাম্বার 2, জমি দান করা বন্ধ করলো। এইবার বললো যদি কোনো জমি নিয়ে বিবাদ হয়, যদি কোনো জমি নিয়ে কেউ বলে যে এই জমিটা ওয়াকফের না, আমার জমি, কেউ না কেউ বললো, যদি সেটা 12 বছরের মধ্যে সমাধান না হয়, অথবা যেগুলো অলরেডি কেস চলছে সেগুলো যদি 12 বছর পার করে গেছে, তাহলে ওয়াকফ বোর্ড সেই জমিটাকে নিজের বলে দাবি করতে পারবে না। মানে খুব মজার, মানে মগের মুলুক। দেশে আইন আছে, যে বাচ্চাটা নিজে ওর মা চোষায় দেয়, সেই বাচ্চাও যদি যে সুপ্রিম হাইকোর্টে বলে একটা আবেদন করে, সেই আবেদনটাকে গ্রহণ করতে হয়, দেশের আইন সেটা। তার মানে যদি আমার ওয়াকফ সম্পর্কে কেউ এসে বলে যেটা আমার ছিল, আমার মনে হয় যেটা আমার, বাস ওটা আটকে দিল। 12 বছর যদি কেসটা ধরে থাকে, জমিটাকে আর ওয়াকফ বোর্ড নিজের বলে দাবি করতে পারবে না। এটা জ্ঞান, মানে চক্রান্তটা বোঝো কোন জায়গায় আছে। বোর্ডটাতে থাকবে কারা? বোর্ডের মাথায় থাকবে একজন অমুসলিম, বোর্ডে 11 জন থাকবে সদস্য, একজন হবে হেড অমুসলিম, বাকি 10 জনের মধ্যে মিনিমাম 2 জন, 2 জন মানে না কিন্তু 2 জন মানে 2 জন, মিনিমাম 2 জন মানে কি কমপক্ষে 2 জন, ম্যাক্সিমাম 10 জন হতে পারে, অন্তত 2 জন হবে অমুসলিম সদস্য। হেডমাস্টার হলো অমুসলিম, বাকি মিনিমাম 2 জন মাস্টার হবে তোমার কিন্তু অমুসলিম, বেশি হবার পারে, তারা হবে বোর্ড চালাবে। মিঠু ভাই বললো অমুসলিমরা আমাদের শত্রু নয়। শত্রু তো নয়ই, প্রথমেই বললাম হিন্দু মুসলিম ভাই ভাই জন্য আমরা এই দেশে আছি, শত্রু তো নয়। কিন্তু যে লোকটা আমাদের কালচারটা জানে না, আমাদের ধর্মের বিভিন্ন ব্যাপারটা, হাদিস জানে না, কোরআন জানে না, সে সঠিকভাবে এই বোর্ডটাকে চালাতে পারবে না, অসম্ভব। আজকে যদি আমাকে বলে মাস্টার মশাই আপনি তো নকশা ডেভেলপমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার, তার মানে সরকার আপনার গুরুত্ব দেয়, আপনি আমাদের এই মন্দির কমিটির ভাইরাল চেয়ারম্যান, আমি কি বুঝবো? পাবো বুঝতে আমি কি আছে নিয়ম কানুনের। একইভাবে আমার কোনো হিন্দু বা শত্রু আমার নয়, আমার যদি এই বোর্ডের হেড একজন হিন্দু থেকে করা হয়, উনি সব বিষয় ভালোভাবে বুঝবেন না, যে কারণে আমাদের সমস্যা হবে। বোঝা গেল? এই জন্য আমরা আন্দোলন করতেছি কিন্তু ভাই। নাম্বার 4 বলছে যদি কোনো সমস্যা হয়, এই সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান করবে জেলার ডিএম বা ডিস্ট্রিক্ট কালেক্টর। ডিএম সমস্যার সমাধান করবে, কিন্তু উনি যা বলবে সেইটাই শেষ কথা। ভাই কথাটা বলেন, কিন্তু ডিএম যা বলবে তাই শেষ কথা। তার মানে ডিএম যদি বলে এই জমিটা ওয়াকফ বোর্ডের আন্ডারে থাকবে না, আপনি আর সেটা নিয়ে হাইকোর্ট যাবেন না, সুপ্রিম কোর্ট যাবেন না, যেতে পারবেন না, আর উপায় নেই। এই আইনটা কেমন করেছে? আমি আগের দিনে বলেছিলাম, একটা লোক যদি সর্বোচ্চ অপরাধ করে সুপ্রিম কোর্টে গিয়ে তার ফাঁসি হয়, সুপ্রিম কোর্টে যিনি বিচারপতি, মিঠু ভাই তো লয়ার ভালো বলতে পারবে, একজন বিচারপতি হতে গেলে তাকে দীর্ঘদিন ধরে হতে হয় ভালো লয়ার, ভালো লয়ার হওয়ার পরে সে হয় বিচারপতি। আর যে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানকার যিনি প্রধান বিচারপতি, উনি অনেক আইন জানে, উনি অনেক বিচার করেছে, তারপর উনি হেড হয়েছে এই দেশের বিচার বিভাগের হেড। সেই লোকটাও যদি কারো ফাঁসির অর্ডার দেয়, তারপরেও সেই ফাঁসির আসামিটা গিয়ে রাষ্ট্রপতিকে বলতে পারে যে আমার এই ফাঁসি অর্ডারটাকে মকুব করা হোক, আবেদন করার জায়গা আছে, দেশের আইন সেটা। অথচ ওয়াকফ কি বলছে এই আইনে, যদি কোনো সম্পদ নিয়ে সমস্যা হয়, ডিএম যা হবে তাই ফাইনাল, কোর্টে যাওয়া যাবে না। এটা কত বড় চক্রান্ত, এটা মানা যাবে? মানবো আমরা? না, কোনো দিন মানবো না, মানতে পারবো না আমরা। মাস্টারমশাই বললেন না, দেশে এর আগেও
কৃষি কানুন তৈরি করেছে ওরা, এত ভালো কৃষি কানুন যে কোনো কৃষক মানতে পারে না। এই সরকারটা যতগুলো আইন তৈরি করেছে, সিএ নিয়ে আসছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, গোটা দেশে যে আন্দোলন চলছে লাগু করতে পারলো না। তারপর চলে আসলো কৃষি আইন নিয়ে আসলো, আবার আন্দোলন চললো, বাতিল করতে বাধ্য হলো। তারপর নিয়ে এসে জিএসটি, ব্যবসায়ীরা অখুশি। তারপর নিয়ে আসলো ওয়াকফ আইন, মুসলিমরা মানছে না। এরা যাই করছে দেশের করছে বিপক্ষে, দেশের মানুষের পক্ষে করলে ও যে আইনটাই পাশ করে তার কেন এত বড় বিরোধিতা হবে? হওয়া তো উচিত ছিল না। এর হচ্ছে তার কারণটা হচ্ছে এই সরকারটা মানবতা বিরোধী সরকার, সংবিধান বিরোধী সরকার। যে কারণেই ওরা যাই করে আমরা তার বিপক্ষে তার লোক ঠিক দাঁড়িয়ে যায় আন্দোলন করার জন্য। এবার যে বলছিলাম অমুসলিম ভাইয়াদের বলছিলাম আমি, আপনার আইনটা একটু বুঝলেন কেন আমরা বিরোধিতা করছি মুসলিমরা। দ্বিতীয় কথা, অমুসলিমদের মধ্যে দেখবেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বা অনেকে গল্পও করে যে মোল্লারা এবার আমাদের জমি দখল করবে, আমার বাড়ি এসে করবে, এটা আমার বাড়ি, এটা ওয়াকফ আন্ডারে আছে, ছাড়ি দাও। ভাই, দেশ স্বাধীনতার অনেক আগে থেকে ওয়াকফ এই আইনটা আছে। 1911 সালে আইন তৈরি হয়েছে, ব্রিটিশ আমলের আইন তৈরি না ভাই, এটা শুধুমাত্র আমাদের স্বাধীনতা পরে আইন না, এটা কিন্তু অনেকে জানে না। 1911 সালে এটা উপস্থাপন করা হয়, 13 সাল থেকে আইনটা চলছে। 1913 সাল থেকে শুরু করে আজ অব্দি কোন হিন্দু ভাই বলতে পারবেন আপনার বাড়িতে গিয়ে কেউ বলছে যে এই বাড়িটা ওয়াকফের জমি? বলুক কেউ বলছে কিনা? ওয়াকফটা হচ্ছে আল্লাহর নামে দান করা জমি, দান করা, দখল করা না, দান করা। দান কে করবে? আগে বলছে যে কেউ দান করতে পারে, এখন বলছে দান করতে মুসলিমরা। আমার এই এলাকার কবরস্থান আমরা দান করে দিয়েছি, এইটা ওয়াকফ সম্পদ। ভালো করে বুঝুন ভাইয়েরা, যে সম্পদ আমরা দান করলাম সেইটা ওয়াকফ সম্পদ, জবরদখল করার নাম ওয়াকফ সম্পদ নয়, এটা বুঝতে হবে। সুতরাং কোন হিন্দু ভাইয়ের জমি 1911 সাল থেকে যেমন সুরক্ষিত ছিল এখনো থাকবে সুরক্ষিত। মুসলিমরা কারো জমি দখল করবে না। আমরা যদি 1 ইঞ্চি জমি আমরা যদি কারো যদি দখল করি, আইল কাটি, তো সপ্ত আসমান আল্লাহ মাথা তুলে দিলে কিয়ামতের দিন, সে ভয়টা আমাদের আছে ভাই। আমরা আপনার জমি দখল করতে চাচ্ছি না। এই আন্দোলনটাতে শুধু মুসলিমরা নয়, গোটা ভারতের সমস্ত মানুষকে এক হওয়া দরকার। যারা সংবিধান পছন্দ করি, যারা হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব চাই, প্রত্যেককে আন্দোলনে আসা উচিত। আপনারা যারা আজকে আমার মাইকের আওয়াজ শুনছেন হিন্দু ভাইরা, আপনারা একটু আইনটা ভালো করে বুঝে নিন। হোয়াটসঅ্যাপ ফেসবুক বাদ দিয়ে লয়ারের সঙ্গে বসুন, ওয়াকফ আইনের একটা বই পাওয়া দেখে অর্ডার করে পড়ুন, বুঝে সুঝে আমাদের সঙ্গে আপনারা কাজ মিলিয়ে আন্দোলনটা করুন। কারণ শুরু হচ্ছে আমাদেরকে দিয়ে। আপনারা যারা জানেন তা জানবেন, বিজেপির যে মাদার টিম আরএসএস এর যে মাসিক পত্রিকা, আরএসএস এর মাসিক পত্রিকায় গত মাসে, শুনলে অবাক হবেন, গত মাসে ভারতবর্ষে খ্রিস্টানদের কতগুলো সম্পদ আছে তার ডাটা দিয়ে দিয়েছে। তার মানে এই ওয়াকফ যদি আমাদের কাছে হাতাতে পারে, পরে টার্গেট কে আছে জানেন? খ্রিস্টানরা আছে। ধীরে ধীরে সবাইকে ধরবে এরা। যখন কোনো জায়গায় ঘর পাওয়া যায় না, পুরো এলাকা সারখার হয়ে যায়। ওই জন্য হাততালি দেওয়ার কিছু নাই, আনন্দিত হওয়ার কিছু নাই, প্রত্যেককে একত্রিত হয়ে আন্দোলনটা করতে হবে। কারণ একের পর এক এরা কিন্তু শুরু করে দিয়েছে। আগে ধরে আমাদের, আস্তে আস্তে বাকিতে ধরবে। কারণ মোদী সরকার, ওদের যে বন্ধু যে আছে, নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া, সব তো সম্পদ করে ভাগছে। দেশে যে বন্ধুরা ওদের আছে, আদানি আম্বানি, তাদের কাছে যে বিক্রি করতে, ভাই বলো না, রেল বিক্রি করে দিয়েছে, বিমা বিক্রি করে দিয়েছে। এবার আমাদের সম্পদটা বড় সম্পদ, ওয়াকফ সম্পদ, এইটাকে বেচা যায় কি করে, তার চক্রান্ত হচ্ছে। আমরা মুসলিমরা আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আজকে আমাদের কালমাটি থেকে বলছি ভাই, কালমাটির এই মাঠ থেকে বলছি, মুসলিমদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে মোদী সরকারকে আমাদের মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ সম্পদের 1 ইঞ্চি জমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না ইনশাআল্লাহ। অবিলম্বে ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে, করতে হবে, করতে হবে। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আল্লাহু আকবার। কেন্দ্র সরকারের কালো কানুন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দেশ জুড়ে আওয়াজ তুলেন, ওয়াকফ আইন বাতিল করেন। দেশ জুড়ে আওয়াজ তুলেন, সংবিধান জিন্দাবাদ।
জিন্দাবাদ। সংবিধান জিন্দাবাদ। ভাই, এই আন্দোলন চালাতে গেলে শুধুমাত্র এই মাঠে বসে আমরা আন্দোলন করলে এই বিলটা, এই আইনটা বাতিল হবে না। এটাকে বাতিল করতে গেলে আমাদের পৌঁছতে হবে দিল্লিতে, কিন্তু একবারে দিল্লি পৌঁছতে পারবেন না আপনি। আজকে এই ভাইরা বারবার বললো না, অনেকে আওয়াজ পাচ্ছে বাজারে আছে কিন্তু মাঠে নেই। যদি বলা হয় দিল্লি যাবো, দেখবেন 10 জন পাওয়ার না আজকে হয়তো। পরিস্থিতি এরকম, যার জন্য গোটা দেশে ছোট ছোট বড় বড় এইরকম সমাবেশ হচ্ছে। সেইখান থেকে লোকজনদের অ্যাওয়ার করা হচ্ছে, সচেতন করা হচ্ছে, বোঝানো হচ্ছে। বুঝিয়ে আমরা সবাইকে একত্রিত করছি বড় জায়গায়। 26 তারিখ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে কলকাতার ব্রিগেডের মঞ্চে, ব্রিগেডের মাঠে বড় আছে সমাবেশ, একইভাবে বিক্ষোভ সমাবেশ। সেখানে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আসবে ইনশাআল্লাহ। সেখান থেকে হয়তো আরো বড় আন্দোলনের ডাক দেওয়া হবে। বড় ম্যাচের প্রস্তুতি নিতে গেলে একটু প্র্যাকটিস করতে হয়, এগুলো আমাদের প্র্যাকটিস ম্যাচ। আজকে যারা আসতে পারেননি ভাই এই মাঠে, বাট আওয়াজ পাচ্ছেন, আপনারা সবাই মিলে 26 তারিখ আসুন। আমরা 26 তারিখ শান্তিপূর্ণভাবে কলকাতায় আন্দোলন করব। সেখান থেকে আমরা সবাই সংঘবদ্ধভাবে দিল্লি কিভাবে যাওয়া যায় সে ব্যাপারে পরামর্শ করব। কারণ আমাদের এই আইনটাকে বাতিল করাতেই হবে। না করতে পারলে ভাই বললো না, কবরে যত মাটি দেওয়া যাবে না, বলবে যে না জায়গা নষ্ট হচ্ছে। এটা আসতে চলেছে ভাই।